করলো। কলকাতায় আর জেলায় জেলায় দাগমুক্ত উজ্জ্বলতা চাই? ব্যবহার করুন সোমেস ক্যানের ভিটামিন সি সিরাম। নিউজরুম লাইভের শুরুতে যে খবর, একাদশ দ্বাদশে নিয়োগের মেধা তালিকা প্রকাশ করলো এসএসসি প্যানেল ও ওয়েটিং লিস্ট মিলিয়ে 18,900 জনের তালিকা প্রকাশ। মেধা তালিকায় যোগ্য চাকরিহারা প্রায় 10,000। মেধা তালিকা প্রকাশের 7 দিনের মধ্যে কাউন্সেলিং। একাদশ দ্বাদশের নিয়োগের মেধা তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। প্যানেল ও ওয়েটিং লিস্ট মিলিয়ে 18,900 জনের তালিকা প্রকাশ। কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট: 11-12 শিক্ষক নিয়োগের ক্ষেত্রে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করলো আজ এসএসসি। প্যানেল ও ওয়েটিং লিস্ট মিলিয়ে 18,900 জনের তালিকা প্রকাশ। প্রায় 20,000 জনকে ইন্টারভিউয়ের ডাক। চাকরি পাচ্ছেন যোগ্যরা। নবম থেকে দ্বাদশ পর্যন্ত চাকরি যায় কতজনের? 13,000-এর বেশি যোগ্যর। একাদশ দ্বাদশের মেধা তালিকায় প্রায় 10,000 যোগ্য। নবম দশমের মেধা তালিকা না, এখনো প্রকাশিত হয়নি। আরো একবার আপনাদের সামনে গ্রাফিক্যালি বোঝানোর চেষ্টা করছি 11-12 শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট। চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। সেখানে যোগ্যরা চাকরি পাবেন। একাদশ দ্বাদশে নিয়োগ, ইন্টারভিউয়ের ডাক প্রায় 20,000 জনকে। চূড়ান্ত প্যানেল প্লাস ওয়েটিং লিস্ট 18,900 রয়েছেন সেখানে। নবম থেকে দ্বাদশ পর্যন্ত 13,000-এর বেশি যোগ্যের চাকরি যায়, প্রায় 10,000 যোগ্য একাদশ দ্বাদশের মেধা তালিকায়। নবম দশমের মেধা তালিকা এখনো প্রকাশিত হয়নি। এই বিষয়ে আরো বিস্তারিত জানাবেন সোমনাথ বন্দ্যোপাধ্যায়। দেখো, কিছুক্ষণ আগে শিক্ষা কমিশনের ওয়েবসাইটে তালিকা দিয়ে দেওয়া হয়েছে একাদশ দ্বাদশের চূড়ান্ত মেধা তালিকা, এবং সেই তালিকা দেখা যাচ্ছে যে ওয়েটিং লিস্ট ও ফাইনাল প্যানেল লিস্ট মিলিয়ে 18,900 জনের নাম সেখানে দেওয়া হয়েছে, যার মধ্যে ফাইনাল প্যানেল লিস্টে অন্তর্ভুক্ত হয়েছে 12,000-এর সামান্য বেশি, আর ওয়েটিং লিস্টে রয়েছেন 6,000-এর 6,500-এর কাছাকাছি, তেমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। এই যে 12,000-এর বেশি যারা এমপ্যানেলড হয়ে গেলেন, তাদের কিন্তু চাকরি নিশ্চিত। আজ স্কুল সার্ভিস কমিশনের তরফে মোট 3টি তালিকা প্রকাশ করা হয়েছে। একটি ফাইনাল প্যানেল লিস্ট, অর্থাৎ যাদের চাকরি নিশ্চিত; একটি ওয়েটিং লিস্ট, যারা যদি ফাইনাল প্যানেল লিস্ট থেকে কেউ চাকরি না নেয় বা চাকরি না নিতে চান, তাহলে ওয়েটিং লিস্ট থেকে তারা ওয়েটিং লিস্ট যে কমিশন প্রকাশ করেছে সেখান থেকে চাকরি পাবেন। আর 3 নম্বর লিস্ট হচ্ছে রিজেক্টেড লিস্ট, অর্থাৎ ইন্টারভিউতেও যাদের রিজেকশন করা হয়েছে, অর্থাৎ বাতিল করে দেওয়া হয়েছে, সেই সংখ্যাটা 303 জন। সব মিলিয়ে 18,900 জনের যে নামের তালিকা এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হলো। 7 দিন বাদে স্কুল সার্ভিস কমিশন কাউন্সেলিং শুরু করবে। এই কাউন্সেলিং শুরু করার 10 দিনের মধ্যেই স্কুলে স্কুলে যোগ দিতে পারবেন সফল চাকরি প্রার্থীরা। স্কুল সার্ভিস কমিশনের তরফে ইতিমধ্যেই সেই তালিকা যে প্রকাশ করা হয়েছে, সেখানে চাকরি প্রার্থীদের নাম, রোল নাম্বার, তারা কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন, অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরিতে কত নম্বর পেয়েছেন, তার বিস্তারিত এসএসসির ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়েছে। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ বারবারই নিয়োগ নিয়ে যে অভিযোগ উঠে এসেছে এসএসসির বিরুদ্ধে, এবার এসএসসি যেটা করেছে যে চাকরি প্রার্থীদের নাম, রোল নাম্বার থেকে শুরু করে তাদের একাডেমিক কোয়ালিফিকেশনসের জন্য কত নম্বর পেয়েছেন, লিখিত পরীক্ষায় কত নম্বর পেয়েছেন, ইন্টারভিউতে কত নম্বর পেয়েছেন, অর্থাৎ প্রত্যেকটি ক্যাটাগরিতে কত করে নম্বর পেয়েছেন একজন পরীক্ষার্থী, সেটা বিস্তারিতভাবে এসএসসি তুলে দিয়েছে ওয়েবসাইটে, এবং যে কেউ সেই তালিকা দেখতে পাবেন। মূলত স্বচ্ছতার কারণে এসএসসির তরফে এই তালিকা বিস্তারিতভাবে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। এসএসসির তরফে এসএসসির বিধি অনুযায়ী একাধিক মেধা তালিকা তৈরি করতে হয়, বিষয় ভিত্তিক, জেন্ডার ভিত্তিক, বিষয় ভিত্তিক, মাধ্যম ভিত্তিক, একাধিক মেধা তালিকা তৈরি করতে হয়।
এবং সেই কারণেই মেল র্যাঙ্ক কত, ফিমেল র্যাঙ্ক কত, সেটাও বিস্তারিতভাবে এসএসসির ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ একজন চাকরি প্রার্থী যিনি প্যানেলে যার নাম আছে বা ওয়েটিং লিস্টে নাম আছে, তিনি চাকরি পেলেন নাকি, কোন জায়গায় এই চাকরি পাচ্ছেন, তিনি আজকেই সেটা স্পষ্ট হয়ে যাবে, তেমনটাই এসএসসির আধিকারিকরা জানাচ্ছেন। ইতিমধ্যেই এসএসসির ওয়েবসাইটে সেই তালিকা দিয়ে দেওয়া হয়েছে, যে কেউ সেই তালিকা দেখতে পাবে। বেশ, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কড়া পদক্ষেপ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। অভিযুক্ত বিধায়ক জীবনকৃষ্ণ সাহার সম্পত্তি বাজেয়াপ্ত, মিডলম্যান প্রসন্ন কুমার রায়েরও সম্পত্তি বাজেয়াপ্ত সম্পত্তির আনুমানিক মূল্য প্রায় 57,78,00,000 টাকা। কথা বলবো প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, দেখো, একেবারে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পিএমএলএ অ্যাক্টে এমএলএ জীবনকৃষ্ণ সাহা এবং প্রসন্ন কুমার রায়ের মোট 57,78,78,00,000 অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি, এবং এর মধ্যে রাজারহাট, নিউটাউন সহ পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদে তাদের ফ্ল্যাট থেকে শুরু করে জমিন এবং ভিলা রয়েছে, যা পুরোপুরি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে বাজেয়াপ্ত করা হলো। গত বছরই দেখা গেছিল জীবনকৃষ্ণ সাহার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়, এবং এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এখনো পর্যন্ত প্রায় 698 কোটি টাকার সম্পত্তি ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বাজেয়াপ্ত করেছে। ওকে, 24শে জানুয়ারির মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট, যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের তালিকা প্রকাশের নির্দেশ সিইওকে নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। কথা বলবো মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, সর্বোচ্চ আদালতের নির্দেশ ছিলই 19 তারিখে, সেই নির্দেশকে এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে সাবমিট করলো জাতীয় নির্বাচন কমিশন, এবং কার্যত বলা যায় সময় বেঁধে দিল, যে সময়ের জন্য অপেক্ষা করা হচ্ছিল। 24শে জানুয়ারির মধ্যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা এবং একই সঙ্গে যারা আনম্যাপড ক্যান্ডিডেট রয়েছে তাদেরও নামের তালিকা গ্রাম পঞ্চায়েত ভবন, পাবলিক প্লেসেস যেরকম প্রত্যেক তালুকা এবং ব্লক অফিস, সাব ডিভিশন অফিস এবং শহরের ক্ষেত্রে ওয়ার্ড অফিসে জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলো জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। এর পাশাপাশি লজিক্যাল ডিসক্রিপেন্সি বা আনম্যাপড ক্যাটাগরি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে তাদের ডকুমেন্ট সাবমিশন বা অবজেকশনের ক্ষেত্রে তারা যদি কোনো অথরাইজ রিপ্রেজেন্টেটিভ রাখছে সেক্ষেত্রে ডিএলওকে অ্যালাউ করা যাবে, এবং তার জন্য যে অথরিটি লেটার নিয়ে তাকে আসতে হবে সেই নির্দেশও দেওয়া হয়েছে। এর পাশাপাশি আজ জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করারও কথা বলা হয়েছে, এবং সেটা যেমনটা নির্দেশ ছিল সর্বোচ্চ আদালতের, এখানে উল্লেখ করা হয়েছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেখানে ডেট অফ বার্থ উল্লেখ করা রয়েছে তাকে লজিক্যাল ডিসক্রিপেন্সি, যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট, এর জন্য কাদের তলব করা হচ্ছে তার তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। রাজ্যের দাবিতে মান্যতা দিয়ে গত সোমবারই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। লজিক্যাল ডিসক্রিপেন্সি এটা কিন্তু কোনো এসআইআর এ ছিল না, এটা নতুন করে দলদাসদের মাথা থেকে বেরিয়েছে। আরো 1,33,00,000 থেকে 36 লক্ষ নামের তালিকা করেছেন, যে তালিকা আমাদের কারো কাছে নেই, কোনো পার্টিকে দেয়নি, নিজেরা বিজেপি পার্টি অফিসে ধরে রেখে দিয়েছে। সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আদালতে মামলা করে তৃণমূল। সোমবার লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট নিয়ে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনকে দেশের শীর্ষ আদালতের নির্দেশ। লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের জন্য যে ভোটারদের নোটিশ দেওয়া হয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরই আরো গরম বাংলার রাজনীতি। এই জয় মামাটি মানুষের, এই জয় খেটে খাওয়া মানুষের, এই জয় বাংলার, তাদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। আমরা তো গালে থাপ্পড় বলতে পারি না, তবে জোড়া ফুলে জোড়া থাপ্পড় পড়বে। তৃণমূল কংগ্রেস বিকেলে ভোরের ফুল দেখতে পারে, কিন্তু আজকে সুপ্রিম কোর্টের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। এসআইআর করতেই হবে, নো এসআইআর নো ভোট। এই যে 1,35,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে হেনস্থা করা হচ্ছে, সবকিছু ঠিক থাকার পরেও হিয়ারিং নোটিশ পাঠানো হচ্ছে, এদের তালিকা প্রকাশ করুন। নির্বাচন কমিশন বলেছিল আমরা তালিকা প্রকাশ করব না, তার কারণ
তালিকা যদি প্রকাশিত হতো এদের খেলাটা ধরা পড়ে যেত। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। শুধু তাই নয়, বিচারপতিরাও বলেছেন বিএলএ টুরা হিয়ারিং এ থাকবে। এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রসিদ দিতে হবে, অ্যাকনলেজমেন্ট দিতে হবে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। খেলা তো হবে এপ্রিলে, দেখা যাবে কে খেলবে। 58 লক্ষ বাদ গেছে, তো হিয়ারিং তো এখনো শেষ হয়নি, কমপ্লেন নাও হচ্ছে এখনো। ওনারা ভাবছেন যে বিডিও অফিসকে, বিএলও অফিসকে ঘিরে দিয়ে এসডিও অফিসকে প্রক্রিয়াটাকে থামিয়ে দেবেন, করতে দেবেন, সেটা হবে না। ইলেকশন কমিশন কন্ডিশন দিয়েছেন যাতে সুস্থভাবে হয়, সেটা হবেই। সোমবার সুপ্রিম কোর্টের শুনানিতে তৃণমূলের আইনজীবী কপিল সিব্বাল বলেন, নামের বানানে ভুল থাকলেও লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশ পাঠানো হচ্ছে। তখন নির্বাচন কমিশনের আইনজীবী পাল্টা বলেন, নামের বানান ভুলের জন্য কাউকে নোটিশ পাঠানো হচ্ছে না। শুধুমাত্র মা বাবার সঙ্গে সন্তানের বয়সের ফারাক 14 বা 16 বছরের কম হলেই নোটিশ পাঠানো হচ্ছে। কমিশনের আইনজীবী আদালতে এই সওয়াল করলেও বাস্তবে দেখা যাচ্ছে অন্য ছবি। নদিয়ার কল্যাণীর কথায় ধরুন, কারো ভোটার কার্ডে কালা চাঁদ KALACHAND আর নির্বাচন কমিশনের তালিকায় KALACHAD মানে এন নেই। এর জন্য ডাকা হয়েছে শুনানিতে। কারো ভোটার কার্ডে লেখা মদন মোহন MADAN MOHAN আর নির্বাচন কমিশনের তালিকায় মদন মোহন একসঙ্গে, মাঝে শুধু স্পেসটা নেই। এর জন্য শুনানিতে তলব। কারো পদবি ভোটার কার্ডে বাংলায় দাস, নির্বাচন কমিশনের তালিকায় DASS, তাই ডাকা হয়েছে শুনানিতে। লজিক্যালি ডিসক্রিপেন্সি যেটা এসছে সেগুলো নামের ভুলে এসছে, তারপরে বয়সের বাবার সাথে বয়সের পার্থক্য 50-এর বেশি, আর হচ্ছে আরেকটা হচ্ছে ঠাকুমা ঠাকুরদাদার সাথে বয়সের পার্থক্যের কারণে এসছে। 6 জন এবং 6 জনের বেশি যারা ম্যাপিং করেছে তাদের নোটিশ এসছে। এখন এই মাত্র একজন বাড়িতে সার্ভ করলাম, কালা চাঁদ, একটা এন আছে আর একটা এন নেই। করবো, যেতে তো লাগবেই, উপর মহল থেকে যেহেতু ডাক এসছে যেতে তো লাগবেই। গিয়ে আমাদের তো এখানে বাসিন্দা, সেটা তো নিশ্চিত করতে হবে, সেই জন্য যেতে হবে। নিউজ 18 বাংলা। কারো পরিবারের ডাক পড়েছে এসআইআর শুনানিতে, কেউ নিজেই শুনানিতে ডাক পেয়েছিলেন। এসআইআর শুনানি আতঙ্কে বুধবার ফের 3 জনের মৃত্যুর অভিযোগ। মুর্শিদাবাদের জলঙ্গির বাসিন্দা হাসিনা বিবি, বয়স 75। বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, তাদের সবাইকে এসআইআর শুনানির নোটিশ দেওয়া হয়েছে। শুনানির নোটিশে আতঙ্কে ছিলেন বৃদ্ধা। এর জেরেই স্ট্রোক হয়ে মৃত্যু বলে দাবি পরিবারের। লাতি ছেলেপিলের গেলারের একটু কাগজ ভুলে এসছে, এসআরের জন্য আমার মা আজকে বেলা 7টার সময়তে ইন্তিকাল করেছেন, স্ট্রোক করেছে। কাগজ করতে হবে, অফিসে যেতে হবে, এই জন্য আমার মা চিন্তা করেছে। চিন্তা করার পরে স্টপ করে দিল। ছেলেদের কি হবে, কান্দি বেড়াচ্ছিল। বছর 70-এর শহর আলীমণ্ডল, উত্তর 24 পরগনার হাড়োয়ার বাসিন্দা। বুধবার তাঁর এসআইআর শুনানিতে যাওয়ার কথা ছিল, কিন্তু তার হলো না। শুনানিতে যাওয়ার আগেই মারা যান। পরিবারের দাবি, শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই আতঙ্কে ছিলেন। এর জেরেই হার্ট অ্যাটাকে মৃত্যু। আমার বাপ চিন্তা ভাবনা করতো, কাগজপত্র ঠিক ছিল না বলে প্রচুর চিন্তা করতো। আমার বাপ চিন্তা করতে করতে আমার বাপ মৃত্যু হলো। এই এসআইআর চিন্তা করতে করতে? হ্যাঁ। আজকে তো হিয়ারিং ছিল। আজকে হিয়ারিং ছিল। জলপাইগুড়ি সদরের গড়ালবাড়ির বাসিন্দা মকবুল হক। 28শে জানুয়ারি তাঁর এসআইআর শুনানি। বুধবার ভোরে মারা যান মকবুল। পরিবারের দাবি, এসআইআর শুনানি আতঙ্কে হার্ট অ্যাটাক হয়েছে, তাতেই মৃত্যু। এসআইআর এর নাম আসছে লিস্টে আর কি, তো শুনে আর কি কালকের থেকে মানে টেনশনে ছিল। তারপরে হঠাৎ করে ডাক দিছে, যাইতে তো পারেনি, অসুস্থ। তারপরে আজকে রাত্রেবেলায় মানে একদম হার্ট অ্যাটাকের মতন হয়ে গেছে, সকালবেলায় মানে মৃত্যু হয়ে গেল। নিউজ 18 বাংলা। এসআইআর শুনানি চলছে, জেলায় জেলায় চলছে চরম হয়রানি।
পা অবশ, তারপরেও কষ্ট করে এখানে আসতে হলো। ভোলা মহন্ত আলিপুরদুয়ার জাংশন এলাকার বাসিন্দা। পরিবার জানিয়েছে বছর ৬২ এই প্রৌঢ়ের দুবার স্ট্রোক হয়েছে, একা হাঁটতে পারেন না, তাকেও বুধবার শুনানিতে যেতে হয়, সেটাও বাড়ি থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের বিডিও অফিসে। অসুখ হয়েছিল, পরে টরে যায়, বারবার অসুবিধা হয়, হাঁটতে পারে না, চলতে পারে না। এই ইলেকশন কমিশন যদি মানে বাড়ি বাড়ি গিয়ে আপনাদের এই ইয়েটা করতে ভালো হতো। ভালো হতো। হুগলির শ্রীরামপুরের বাসিন্দা সাম্য চট্টোপাধ্যায়, সেরিব্রাল পলসির রোগ, হাঁটতে পারেন না, সঙ্গী হুইল চেয়ার, তিনিও বুধবার শুনানিতে। আমার ছেলে সাম্য চ্যাটার্জি, ও সেরিব্রাল পলসি পেশেন্ট। সঠিক কারণটা পরিষ্কার আমাদের কাছে কিছুই নয় যে কেন ডাকা হয়েছে, শুধু বলেছে কিছু একটা অমিল পাওয়া গেছে। এই অবস্থাতে একটা ছেলেকে কেন, যার 50% সেরিব্রাল পলসি, তাকে কেন ডাকা হলো আমার কাছে পরিষ্কার নয়। এসআইআর শুনানিতে লম্বা লাইন, ভিড়ে ভিড়, এই ছবিটা উত্তর ২৪ পরগনার হাড়োয়া ব্লকের বিডিও অফিসের। ব্লক প্রশাসনের দাবি একটি ব্লকের প্রায় ৮৬,০০০ জনকে এসআইআর শুনানিতে তলব করা হয়েছে। বুধবার একসঙ্গে শুনানিতে হাজির হন প্রায় ৫,০০০। এই নিয়ে তিনবার হচ্ছে। আমি বিওলার বাড়িতে গিয়ে আমি নিজস্বভাবে কাজ করেছি, সে নিজে বাড়ি এসে ছেলের মাধ্যমিকের সার্টিফিকেট, তারপরে জন্ম সার্টিফিকেট, তারপরে শিডিউল কাস্ট সার্টিফিকেট, সবকিছু প্রমাণপত্র দেওয়ার পরে আবার হয়রানি। মানে আমরা অনেক ভাই বোন, সেই জন্য আমার মানে হিয়ারিং এ ডেকেছে। এটা আমাদের হয়রানি ছাড়া আর কিছুই না। আজকে আমাদের এই বাল বাচ্চা সব ফেলে দিয়ে এখন এই লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এখন ঘন্টার পর ঘন্টা, কখন হবে তাও জানি না, খেয়ে না দিয়ে লাইনে এইভাবেই দাঁড়িয়ে আছি। শুনানিতে চলে এসেছেন অনেকে, এদিকে কমিশনের অফিসারদের দেখা নেই। অভিযোগ, অপেক্ষা করতে হয়েছে ২ থেকে ৩ ঘন্টা। এ নিয়ে বীরভূমের সিউড়ির ১ নম্বর বিডিও অফিসে ক্ষোভ। আমাদের কাজ কাম ছেড়ে আমরা ৮টা থেকে এসে এখানে বসে আছি। সমস্যা এটাই, ওনারা আসবেন তবে আমাদের কাগজ জমা দিতে হবে, অতক্ষণ না হলে আপনারা বসে থাকুন। কাজ ছেড়ে আসতে হয়েছে, ওনারা যখন ডাকবে তখন আসতে হবে। এতক্ষণে এসছেন ওনারা 11টায়, হিসেব করলেন না আপনার, 8টা থেকে 11টা, কতক্ষণ অপেক্ষা হচ্ছে। প্রচুর হয়রানি, এই হয়রানি বলাই যাবে না। নিউজ 18 বাংলা। অকুতভয় অনুব্রত এসআইআর কে ভয় পান না বলে দাবি অনুব্রত মণ্ডলের। ভয় খায় না, এক বিন্দু ভয় খায় না। 2.5 বছর জেল কেটেছি, জেলের ভয় খায় না। মানুষের সঙ্গে আছি। এই এসআইআর পর ওরা এনআরসি করবে, সেই এনআরসি একমাত্র আটকাবে, তার নাম মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি। ওই জন্য মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী আমাদের প্রচন্ড দরকার। বিএলওকে ধমক মন্ত্রী। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বিএলওকে ধমক মন্ত্রী। শুনানি কেন্দ্রে ঢুকে বিএলওকে ধমক দেওয়ার অভিযোগ। ভিডিও সামনেই ধমক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামানের। শুনানিতে রিসিভ কপি চেয়ে ধমক মন্ত্রী। লোকাল লেভেল মিনিস্টার, তারপরে আমাকে আর্গুমেন্ট করছি। আপনাকে ক্লিয়ার বলে যাচ্ছি বিডিও সাহেব, সুপ্রিম কোর্টের জাজমেন্ট যা আছে, আপনার অফিসারকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দেন। আমি 8 ঘন্টা পর যদি অন্য কাউন্টারে দেখি ভুলভাল হচ্ছে, তাহলে কিন্তু কাউকে বেরোতে দেবো না। আমি মানুষকে এইভাবে অযথা ভুলভাল তথ্য আমি আর মানবো না। আপনার আধিকারিককে নির্বাচন কমিশনের সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে যে প্রতিটি ভোটার তার প্রপার রিসিপ্ট পাবে। এই রিসিপ্টটা কিভাবে দিবেন, এরপর যদি ভুলভাল দেয় তাহলে কিন্তু এখান থেকে কাউকে বেরোতে দেবো না। এখানে আধিকারিকেরা শুধু মালগুলো জমা নিচ্ছে, কি কি ডকুমেন্টস পেলো তার রিসিপ্ট দিচ্ছে না, সেগুলো লিখছে না। আমরা এখানকার আধিকারিকের বললাম যে আমরা হিয়ারিংয়ে আসতে প্রস্তুত, কিন্তু আপনারা যেভাবে করছেন, নির্বাচন কমিশন বিজেপি দালালি করছে, আমাদের ভোটার লিস্ট থেকে নেমে নাম বাদ দেওয়া তার চক্রান্তে লিপ্ত আছে। কিন্তু নির্বাচন কমিশন তার দায়িত্ব মানুষকে হয়রানি ছাড়া কোনো কিছু করছে না। কচুরি খেয়ে পাতা ফেলা নিয়ে তুলকালাম বোলপুরে। মেডিকেল পড়ুয়াদের মারধর। বোলপুরের বকুলতলা সুপার মার্কেট এলাকার ঘটনা।
মিষ্টির দোকানে কচুরি খেয়ে পাতা ফেলতে গিয়ে বিপত্তি, পাশের ভাতের হোটেলের ডাস্টবিনে খালি পাতা ফেলতে উত্তেজনা। বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়াদের মারধরের অভিযোগ, কাজ করায় ভাতের হোটেলের মালিক ও তার ছেলে। পাল্টা পড়ুয়াদের বিরুদ্ধে অশান্তি শুরুর দাবি অভিযুক্ত হোটেল মালিকের। ডাস্টবিনটা হচ্ছে আপনজন হোটেলে ছিল, সর্বমঙ্গলা থেকে খেয়েছি। জাস্ট এইটুকুর জন্য আমার গায়ে এরকম মারা হয়েছে আগে, তারপর আমাকে মারা হয়েছে। লোকটার ঝামেলাটা লোকটা শুরু করেছে, তারপর আমাদেরকে মারা হয়েছে। এখানে কে করেছে ওটা? কে করেছে? দোকানের লোকগুলো, লোক ডেকে এনে ছেলে ডেকে এনে ঝামেলা করেছে আমাদের সাথে। সর্বমঙ্গলা খেয়েছে, এখানে নোংরা ফেলেছে। আমার বাবা বলে নোংরা ফেলো না, তারপরে আবার এসে ফেলে না, বাবা বলে তুলে উঠে ফেলো, শুনে না, ঠিক আছে ঠেলাঠেলি করে গাল দেয়, বাবা নোংরা তুলে গায়ে লাগিয়ে দিয়েছে, তারপরে মারতে শুরু করে, তারপরে মেরেছি। আপনাদেরকে মারধর করেছে? হ্যাঁ, ফার্স্টে মেরেছে, এখন মেরেছি। শবরদের স্বনির্ভর গোষ্ঠীর জন্য টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার, সব মিলিয়ে প্রায় 1,85,00,000 টাকা। অভিযোগ, এই টাকা পকেটে ঢুকিয়েছেন শবরদের স্বনির্ভর গোষ্ঠীর সম্পাদক, তৈরি করেছেন 5 তলা বাড়ি। আর এই নিয়ে ঝাড়গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর অফিসে বিক্ষোভ। ঝাড়গ্রামের ভালুকখোলায় এ যেন এক অট্টালিকা। গ্রামের মধ্যে 5 তলা বাড়ি। অভিযোগ, এই বাড়িটি তৈরি করছেন ঝাড়গ্রামের পাটাশিমুল গ্রাম পঞ্চায়েত এলাকার শবরদের স্বনির্ভর গোষ্ঠীর সম্পাদক মধুমিতা পরিহারি, সেটাও আবার শবরদের জন্য বরাদ্দ করা সরকারি টাকায়। পাটাশিমুল গ্রাম পঞ্চায়েতের মোহনপুর, লোহামমেলা এবং মন্টিপা, এই 3টি গ্রামে থাকেন কয়েকশো শবর। তাঁরা যাতে পশুপালন এবং নানা কাজ করে রোজগার করতে পারেন, সেই লক্ষ্যে শবরদের স্বনির্ভর গোষ্ঠীর জন্য টাকা বরাদ্দ করে রাজ্য সরকার। সেই টাকা ঢুকে স্বনির্ভর গোষ্ঠীর অ্যাকাউন্টে। শবরদের দাবি, দফায় দফায় অ্যাকাউন্টে ঢুকেছে প্রায় 1,85,00,000 টাকা, কিন্তু এই টাকা শবরদের দেওয়া হচ্ছে না, কেউ কাজও পাচ্ছেন না। অভিযোগ, সবটাই আত্মসাৎ করেছেন স্বনির্ভর গোষ্ঠীর সম্পাদক মধুমিতা পরিহারি এবং অ্যাকাউন্ট্যান্ট নির্মলা মাহাতো। এও অভিযোগ, সরকারি টাকা হাতিয়েই ঝাড়গ্রামের ভালুকখোলায় স্বনির্ভর গোষ্ঠীর সম্পাদক বিশাল বাড়ি তৈরি করছেন। শবরদের জন্য বরাদ্দ টাকা হাতানো হয়েছে। এই অভিযোগে বুধবার শবররা ঝাড়গ্রামে বিক্ষোভ দেখান। একটা 5 ভাই যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে, তাহলে ওরা দুজনে আছে, হেডে আছে, তাহলে ওরা তো দুজন তুলতে পারবে টাকাটা। ওরা ঢুকতেই যদি তুলে নেয় টাকাটা, ওরা যদি ভেঙে দেয়, তাহলে এরা পাবে কি করে? ওরা তো ওই টাকায় ফ্ল্যাট বানাচ্ছে, জামাইকে নার্সিং হোম বানিয়ে দিচ্ছে, তাহলে আমরা কি করব? আমাদের কি টাকার প্রয়োজন নাই? বাড়িতে বাড়িতে সার্ভে করেছে, বলেছে টাকা দেওয়া হবে, টাকা দেওয়া হয়নি, ছাগল দেওয়া হবে, কিছু দেওয়া হয়নি। আমাদের টাকা কেন মারবে মধুমিতা? ঝাড়গ্রামের শবরদের দাবি, সম্প্রতি একটি মুচলেখা দেন তাদের স্বনির্ভর গোষ্ঠীর সম্পাদক। সেই চিঠিতে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ তিনি স্বীকারও করেছেন। টাকা অ্যাকাউন্টে আছে, বললো যে একবারে সব টাকা জমা হলে তারপরে ছাড়বে, মানে ছাগল বিলি করার বা ওদের যা 5,000 করে দেওয়ার আছে, 5,400 কত টাকা, কিছু টাকা নিয়ে আমি এখানে মহাসংঘের বিল পাচ্ছিলাম না বলে পেমেন্ট করেছি, এসে যাবে তাড়াতাড়ি বলে দিয়ে দেবো, ঠিক করেছি, আসতে দেরি হয়েছে বলে দিতে পারিনি, হয়তো আর 1 সপ্তাহের মধ্যে টাকা পেমেন্ট হবে। ব্লকের ইনভলভমেন্ট নেই, আমরা মানে মেটানোর চেষ্টা করেছিলাম ওনাকে টাইম দিয়ে, যাতে উনি দিয়ে দিতে পারেন। বোঝানো হয়েছে, উনি কিছুটা টাইম চেয়েছিলেন, কিন্তু এখন উনি দিয়ে উঠতে পারেন। স্টেপ নেওয়া হবে কি? আমি সেটা করে দেবো। নিতে হবে, যদি ওরকম যদি না করেন তখন আমাকে তো নিতে হবে। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। আলিপুরদুয়ার শহরের রেলগেট ভোগান্তি, আর তা নিয়ে রাজনৈতিক চাপানোতর। একদিকে বিজেপি আর একদিকে তৃণমূল। আলিপুরদুয়ার শহর, এই শহরের মাঝখান দিয়ে গিয়েছে রেল লাইন। আলিপুরদুয়ার জংশন থেকে রোজ একাধিক প্যাসেঞ্জার ট্রেন, এক্সপ্রেস ট্রেন এবং মালগাড়ি
এই লাইনের উপর দিয়ে চলাচল করে। আলিপুরদুয়ার জংশন থেকে কালজানি ব্রিজ, এর মাঝে 4টি রেলগেট। এই 4টি রেলগেটই আলিপুরদুয়ার শহরে। ট্রেন এলে এই 4টি রেলগেট একসঙ্গে বন্ধ হয়ে যায়। এর জেরে তৈরি হয় যানজট। এই ভোগান্তি দীর্ঘদিনের। শহরের মাঝখানে যে একটা রেল লাইন আছে, সেই রেল লাইনটা কিন্তু দুভাগ করে দিয়েছে আলিপুরদুয়ারকে। হয়তো এমন কোনো জায়গা নেই যে সেখানে হয়তো আন্ডারপাস করা যেতে পারে কিংবা ফ্লাইওভার হতে পারে। আমার মনে হয় না যে কোনো জায়গা আছে। যদি আলিপুরদুয়ারবাসী আমাদেরকে কনসেন্ট দেয়, তাহলে এই রুটটা চেঞ্জ করে আমরা অন্য রুট করতে চাই। আমরা একটা কনভেনশন ডাকবো, ডেকে নিয়ে সকলের কনসেন্ট নেব। রেল যখনই যায় মানুষকে ভোগান্তি হতে হয়, তো সুতরাং মনস্তিজ্ঞার এই ভাউতামি মানুষ বুঝে গেছে। এটার সমাধান আমরা বলছিলাম কোথাও ফ্লাইওভার করা হোক, কোথাও হচ্ছে সাবওয়ে করা হোক, বা ট্রেনের লাইন উঠিয়ে দেওয়া হোক, বা বিকল্প পথ চালু করা হোক। তখনও আমরা বলেছি, কিন্তু কোনো কাজের কাজ কিছু হয় নাই। সুতরাং মনস্তিজ্ঞা নির্বাচন আসলে এগুলা বলবে, আবার নির্বাচন চলে যাবে, তাদেরকেও খুঁজে পাওয়া যাবে না। হাসপাতাল, জেলা প্রশাসনের অফিস, থানা, আদালত, স্কুল, কলেজ এসব জায়গায় যেতে হলে কোনো না কোনো রেলগেট পেরোতে হয়। অভিযোগ, রেলগেট একবার পড়লে উঠতেই চায় না। এর জেরে আলিপুরদুয়ার শহরে তীব্র যানজট তৈরি হয়। রেলপথটা আন্ডারপাস করার ব্যবস্থা করা হোক। রেলপথটা থাক, কিন্তু আন্ডারপাস করে দেওয়া হবে। রেলপথ উঠবে কেন? এই সাইডে না হবে, ওই সাইডে হবে। যেখানে জায়গা আছে সেই প্লেস দিয়ে হবে। একটা আন্ডারপাস ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সের জন্য তো দরকার। মানে যে কোনো একটা পরিকল্পনা নেওয়া উচিত আর কি এই জায়গা, এই গেটটার জন্য। কেন এখানে যে পরিস্থিতি হয়, অ্যাক্সিডেন্ট হচ্ছে, তারপরে লোকের পেশেন্ট নিয়ে যেতে পারতেছে না, হাসপাতালে যেতে গেলে পেশেন্ট এখানে আটকে যাচ্ছে গেটে। শহরের মাঝখানে যে একটা রেল লাইন আছে, সেই রেল লাইনটা কিন্তু দুভাগ করে দিয়েছে আলিপুরদুয়ারকে। হয়তো এমন কোনো জায়গা নেই যে সেখানে হয়তো আন্ডারপাস করা যেতে পারে কিংবা ফ্লাইওভার হতে পারে। আমার মনে হয় না যে কোনো জায়গা আছে। যদি আলিপুরদুয়ারবাসী আমাদেরকে কনসেন্ট দেয়, তাহলে এই রুটটা চেঞ্জ করে আমরা অন্য রুট করতে চাই। আমরা একটা কনভেনশন ডাকবো, ডেকে নিয়ে সকলের কনসেন্ট নেব। রেল যখনই যায় মানুষকে ভোগান্তি হতে হয়, তো সুতরাং মনস্তিজ্ঞার এই ভাউতামি মানুষ বুঝে গেছে। এটার সমাধান আমরা বলছিলাম কোথাও ফ্লাইওভার করা হোক, কোথাও হচ্ছে সাবওয়ে করা হোক, বা ট্রেনের লাইন উঠিয়ে দেওয়া হোক, বা বিকল্প পথ চালু করা হোক। তখনও আমরা বলেছি, কিন্তু কোনো কাজের কাজ কিছু হয় নাই। সুতরাং মনস্তিজ্ঞা নির্বাচন আসলে এগুলা বলবে, আবার নির্বাচন চলে যাবে, তাদেরকেও খুঁজে পাওয়া যাবে না। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।